অতঃপর খুলে বলল কালকের ঘটনা। আরাধ্য মানসাকে পছন্দ করে। কলেজে শুরু থেকেই সে মানসাকে দেখে নিজের মন হারিয়েছে। তার প্রতি প্রবল ঝোঁক তার, কিন্তু ভয়ে সে কখনো নিজের মনের কথা খুলে বলতে পারেনি ওকে। তারপর মানসার করা কর্মকাণ্ডে আরাধ্য কিছুটা আহত হয়েছিল। সে বোঝেনি মানসা এতটাও খারাপ একটা মেয়ে হয়ে উঠবে। কাল যখন মানসা তাসফির নিকট ক্ষমা চাইল, আরাধ্য যেন নতুন করে আশার আলো দেখতে পেল। ভেবেছিল তার পছন্দের মানুষটার বোধহয় এবারে সম্মতি হয়েছে। তাই তো আরাধ্য সেই সময় ক্লাসের বেল শেষে মানসা যখন বাইরে বের হলো, সেও বের হয়েছিল তাসফিদের আড়ালে এক ফাঁকে। ওয়াশরুমের সামনেই দোনমনো করতে করতে শেষমেশ মানসাকে আরাধ্য প্রপোজ করেই বসে। সে কিছুটা হীনমন্যতায় ভুগছিল, তবে এই সুযোগ হাতছাড়া করতেও ইচ্ছে হয়নি। আরাধ্য বোধহয় তখন ঘোরের মাঝে ছিল, কি থেকে কি করছে নিজেও জানে না। মানসা তখন মুচকি হেসে আরাধ্যর কাঁধ ধরে বসা থেকে দাঁড় করালো। মানসার স্পর্শে আরাধ্যর বুকের মাঝে ধুক পুক শব্দের ঢোল বৃদ্ধি পেল যেন। তার মনের মাঝে থাকা প্রণয়ের দহন তাতে আশকারা পেয়ে দাউ দাউ করে জ্বলে উঠে চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। মানসা তখন মুচকি হেসে বলল, আরাধ্য, আমি তোমায় এক্সপেক্ট করতেই পারি, তবে জানো তো এই নিষ্ঠুর দুনিয়ায় এমনি এমনি কিচ্ছু পাওয়া সম্ভব নয়। তোমাকেও যে আমার জন্য কিছু করতে হবে। কে সোনা, করবে তো? আরাধ্য চোখ চকচক করে উঠল। এই পর্যায়ে আরাধ্য মানসার হাত ধরে ফেলল। মানসার হাত শক্ত করে চেপে ধরে বলল। মানসা তখন মুচকি হাসলো, বলল, চিন্তা করো না সোনা, আমি তোমার সঠিক সময় সব বুঝিয়ে দেব। যাও, এখন ক্লাসে যাও দুষ্ট ছেলে। মানসা চলে যেতে নিলে আরাধ্য পিছু ঢেকে শুধালো। মানসা পিছু ঘুরে রহস্যময় ভাবে হেসে শুধালো, সেটা না হয় তোমায় রাতেই বোঝাবো, কেমন? আরাধ্য যেন তখন আকাশে উড়ছিল। ক্লাসের এক ফাঁকে মানসা তার ফোন নম্বরটা নিয়ে যায়। ফেসবুক আইডি তো সে প্রতিদিন ফলো করে মানসাকে সবার আড়ালে। রাতে যখন মানসা তাকে নিজে থেকে মেসেঞ্জারে নক দিল, সে যেন আকাশে ভাসছিল। প্রথমে মেসেজের মাধ্যমে মানসার মিষ্টি করা তোরে আরাধ্য হারিয়ে যাচ্ছিল ওর মাঝে। তারপর যখন ও ভয়েস কল দিল, আরাধ্য যেন তখন পুরো মানসার বসে। আরাধ্যর তখন মনে হচ্ছিল মানসাই তার সব, ওর জন্য সে সব করতে পারবে। মানসা হঠাৎ যখন তাকে নিস্তব্ধ আর তাসফির সেই ভিডিওটি পাঠালো এবং কি কি করতে হবে বুঝিয়ে দিল, আরাধ্য তখন এতটাই মানসায় ডুবে ছিল যে কি থেকে কি করেছে সে খেয়ালই ওর ছিল না। আরাধ্য আর মানসা ভোর পর্যন্ত দীর্ঘ আলাপ কার্য চালিয়ে গেল। অতঃপর ঘোরের বসে এসে ভিডিওটা পাবলিশ করে ঘুমিয়ে গিয়েছিল। ওই যে কথায় আছে না, প্রথম প্রথম প্রেমে পড়লে মানুষ ন্যায় অন্যায় নীতি বোধ হয় হারিয়ে ফেলে। চারপাশে মানুষজন তখন থমকে দাঁড়ায়। চলতে থাকে তখন শুধু সে আর তার নতুন প্রেমিকা। আরাধ্যরও হয়েছিল তাই। আরাধ্য যখন ঘুম ভাঙলো তখন যেন সে হুঁশে ফিরল। ভিডিওর কমেন্ট বক্সে মানুষের ছি ছি বার্তায় তার বুকের মাঝের ঘুমিয়ে থাকা বিবেক বোধ যেন আস্তে আস্তে জাগ্রত হতে লাগলো। খানিকক্ষণ বাদে তার এক বন্ধু নিস্তব্ধ সম্পূর্ণ বক্তব্য রেকর্ড করে তাকে পাঠালো। মাথা চেপে ধরে বসে রইল সে। নিস্তব্ধ বক্তব্য শুনে আরাধ্যর যেন মনে হলো সে ঝোঁকের বসে কত বড় অপরাধটাই না করেছে। তার মনে হচ্ছে সে এখন গলা পানিতে দাঁড়িয়ে সাঁতার না পারায় ছটফট করছে। ঢেউয়ের তোপে সে নির্ঘাত এখন তাকে ভেসে যেতে হবে এবং একটা সময় সে বোধহয় সেই মাঝ নদীতে হাজারো জলরাশির মাঝে চিরতরে হারিয়ে যাবে। আরাধ্য হাউ মাউ করে কাঁদতে লাগলো। সে এখন কি করবে, কি করে এর সমাধান করবে? কেন তার সকালে এত কথাগুলো মনে বাজলো না? কথায় আছে না, ঠুস খেলেই মানুষের হুঁশ ফেরে, তার হয়েছে সেই দশা। আরাধ্য চোখ মুখ মুছে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। অতঃপর সে ক্যামেরার সামনে বসে পরবর্তী ভিডিওটা বানিয়ে পাবলিশ করে দিল। তার যা হয় হবে, তার জন্য নিস্তব্ধ স্যার তাকে যা শাস্তি দেবে সে সব মাথা পেতে নেবে। প্রণয়ের তাগিদে আরাধ্য তার দ্বিতীয় ভিডিওটিতে মানসার নাম উল্লেখ করেনি। শত হোক সে তার প্রথম প্রেম, তার ছোট মস্তিষ্কে যা এলো তাই করলো। সে চায় না মানসা তার মানুষের চোখে ছোট হোক। দোষ তো তারও আছে শতভাগ। সে কেন মানসার কথায় মজলো? আরাধ্যর কথা শেষ হতেই নিস্তব্ধ দুজনকে আদেশ করল, সুজন, এই মুহূর্তে ওর থেকে ফোন নম্বর দিয়ে ওর বাবা মাকে আমার রেস্টুরেন্টে আসতে বলে দে।
আরাধ্যকে টানতে টানতে নিস্তব্ধ গাড়িতে গিয়ে বসালো। আরাধ্য চুপচাপ বসে রইল, টু শব্দটি করলো না। কি বা বলার আছে তার? নিস্তব্ধ তৎক্ষণাৎ ফোন লাগালো আরিফুল হকের নাম্বারে। মেয়েকে নিয়ে যেথায় থাকেন না কেন মিস্টার, এই মুহূর্তে আমার রেস্টুরেন্টে আসবেন। আই রিপিট, এই মুহূর্তে। সুজনের পানে তাকিয়ে নিস্তব্ধ শক্ত কণ্ঠে বলল, সুজন, তাসফিকে ওসমান ভিলাই দিয়ায়। তাসফি প্রতিবাদ করে এগিয়ে এসে উৎকণ্ঠা মিশ্রিত কণ্ঠে শুধালো, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন ওকে নিয়ে? আমিও যেতে চাই ডাক্তার সাহেব, আমায়ও নিয়ে চলুন। নিস্তব্ধ তাসফির মাথায় আদুরে হাত বুলিয়ে বলল, একটা বিশেষ কাজে যাচ্ছি বউ, তোমায় বাড়ি ফিরে জানাবো। সুজনের সঙ্গে বাড়িতে চলে যাও কেমন? আমায় নিয়ে টেনশন করো না। তাসফি অভিমান করে আর যেতে চাইল না, নিস্তব্ধ সঙ্গে চলে এলো বাড়িতে। সেই অভিমান তার এখনো স্থায়ী। রাত তখন অনেকটা হয়েছে। ঘুমোনোর তাগিদে তাসফি মাত্রই শুতে যাচ্ছিল। বাসন্তী ফোনে কল করছিল, সেও শুয়ে পড়বে। তখনই চোখে মুখে তীব্র গাম্ভীর্য নিয়ে রুমে আগমন ঘটল নিস্তব্ধর। তাসফি সঙ্গে সঙ্গে কাপড় ঠিক করে সোজা হয়ে বসলো। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে বলল, আপা, মা তোকে নিচে ডেকেছে। বাসন্তী চোখ ছোট ছোট করে বলল, সত্যিই ডেকেছে? মিথ্যা বলছিস না তো? মিথ্যা বলি না আমি, জানিস তুই আপা। বাসন্তী বিড়বিড় করে বলল, হ্যাঁ, সে তো সেই দিন দেখেছি। আমার ভাই কেমন মিথ্যা বলতে পারে? নিস্তব্ধ কথার বিপরীতে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। বাসন্তীকে থামিয়ে তাসফি কিছু বলতে চাইল। নিস্তব্ধ আঙুলের ইশারায় তাকে চুপ থাকতে বলল। তাসফি মুখ কাচুমাচু করে বসে রইল, করুণ চোখে বাসন্তীর দিকে চাইল। বাসন্তী তাকে বাঁচাতে বলল, তাসফি, তুইও আমার সঙ্গে আয়। নিস্তব্ধ থমথমে কণ্ঠে বলল, তোকে ডেকেছে আপা, ওকে তো ডাকেনি, ও কেন যাবে? বাসন্তী একবার তাসফির পানে অসহায় চোখে চেয়ে আর উপায় না পেয়ে একাই বেরিয়ে গেল। বাসন্তী চলে যেতেই নিস্তব্ধ তাসফির দিকে কদম বাড়িয়ে এগিয়ে আসতে লাগলো। তা দেখে বিছানায় বসে থাকা তাসফির শুষ্ক ঢোক গেল, আরো জড়সড়ে হয়ে বসলো। জিহ্বা সহিত ঠোঁট ভিজিয়ে শুধালো, আপনি আপনার রুমে যান না, আমি আসলে এখন ঘুমাবো তো, যান না। তাসফি দীর্ঘ হাম ছাড়ার ভঙ্গিমা করলো। আপনি রুমে গিয়ে ঘুমান কেমন? নিস্তব্ধ এগিয়ে আসতে আসতে অদ্ভুত কণ্ঠে বলল, ঘুমাবেন? ঘুমাবেন তো অবশ্যই, তবে এখানে নয় তো ম্যাডাম। ঘুমাবেন তবে আমার জিম্মায়। মানে? নিস্তব্ধ তাসফির একদম গা ঘেঁষে দাঁড়ালো। মানে খুবই সিম্পল। মুহূর্তের মাঝে তাসফি নিজের শূন্যে আবিষ্কার করলো। আতঙ্কে চেঁচিয়ে উঠল সে, কি 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 করছেন? আস্তে চেঁচাচ্ছেন কেন? মানুষ কি বলবে ম্যাডাম? তাসফি চোখ পিট পিট করে চাইলো। লোকটার ভাবগতি তার একদম সুবিধা ঠেকছে না। নিশ্চয়ই কোনো মতলব এঁটেছে, সে নিশ্চিত। নিস্তব্ধ তাসফিকে পাজা কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে হাঁটতে শুরু করলো। তাসফি মৃদু স্বরে বলল, কোথায় নিচ্ছেন আমায়? আপনাকে তো বললাম ডাক্তার সাহেব আমি ঘুমাবো। সো হোয়াট? প্রবলেম কিসে? আমিও তো ঘুম পাড়াতেই নিয়ে যাচ্ছি। সঙ্গীহীন ছিলেন, এখন সঙ্গী পাবেন। আপনারই তো লাভ। আপনার আজ সহ প্রতি রাতের ঘুমগুলো এখন থেকে স্পেশাল হবে। আই প্রমিস। স্পেশাল এই নিস্তব্ধ ইয়াসার নিজে করবে। আপনার প্রবলেম কোথায় শুনি? আপনি শুধু দেখবেন। মানেটা কি? আপনি তো ভীষণ বুদ্ধিমতী। মানেটা না হয় আপনিই বলুন। তাসফি ভয়ে শুষ্ক ঢোক গেল। নিস্তব্ধ তাসফিকে রুমে এনে খাটে বসালো, দরজা বন্ধ করলো। এই সুযোগে তাসফি একদম বিছানার কোনায় গিয়ে বসে রইল। নিস্তব্ধ তা দেখে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার? এত দূরে গিয়েছেন কেন? পড়ে যাবেন তো, দেখি কাছে আসুন। তাসফি আরও সেটে বসলো। নিস্তব্ধ তার গায়ে জড়ানো কালো টি শার্ট খুলে ফেললো। নিস্তব্ধকে উদম গায়ে দেখে তাসফি চোখ ঘুরিয়ে নিল। নির্লজ্জ পুরুষ মানুষ। তাসফির ভাবভঙ্গি দেখে নিস্তব্ধ বুড়ো উঁচিয়ে চাইলো। পরক্ষণেই ঠাস করে বিছানায় শুয়ে পড়লো। তাসফি হাত ধরে হ্যাঁচকা টানে নিজের বক্ষে এনে ফেললো। তাসফির লজ্জায় চোখ বন্ধ করে নিল। নিস্তব্ধ ফিস ফিস করে শুধালো, দূরে দূরে কেন থাকছেন বলুন তো? বাড়িতে আসতে বলেছিলাম কি দূরে থাকার তাগিদে? তাসফি মাথা নাড়ল। তবে কেন দূরে দূরে থাকছিলেন? আমার অনুভূতি আপনি বুঝেন না? স্বামী কাছে ডাকলে সঙ্গে সঙ্গে হাজিরা দিতে হয়, জানেন না? আপনার একটুখানি ছোঁয়া পেতে এই নিস্তব্ধ ব্যাকুল হয়ে থাকে, বুঝেন না? তাসফির মাঝে হঠাৎ করেই যেন তীব্র লজ্জা রাঙা প্রজাপতির দল হানা দিয়েছে, যাতে অবশ করে দিয়েছে তার পুরো অঙ্গ। নিস্তব্ধ আঙুলের সাহায্যে তাসফির মুখখানা উঁচিয়ে ধীরভাবে চাইল, শুধালো,
এখনও কেন লজ্জা পাচ্ছেন বলুন তো? অর্ধেক লাজ তো আপনার সেদিন ফার্ম হাউসে। তাসফি সঙ্গে সঙ্গে নিজ হাতের সাহায্যে নিস্তব্ধের মুখ চেপে ধরল, কণ্ঠে অস্পষ্ট ভাব ফুটিয়ে শুধালো, আমি আমি এই মুহূর্তে প্রস্তুত নই ডাক্তার সাহেব। নিস্তব্ধ তাসফির তার মুখে চেপে ধরা হাতে চুমু খেলো। তাসফি চোখ বন্ধ করে নিল। নিস্তব্ধ প্রেয়সীকে আরো খানিকটা গভীর করে জড়িয়ে ধরলো, কোমরে হাতের বাঁধন গাঢ় করলো। তাসফির কপালে আদুরে চুমু খেলো। তাসফির মাথা নিজ বক্ষে চেপে ধরে ফিসফিস করে বলল, ভয় নেই। আপনার অনুমতি ব্যতীত এই অথমের কিছু করার সাহস আছে কি বলুন? শুধু এই অবলা প্রাণীর বক্ষে প্রতি রাতে মাথা রেখে তার উষ্ণ হৃদয়টাকে শীতল করুন, তাতেই হবে। দূরে থাকবেন না, যাওয়ার চেষ্টা করবেন না, ফল মোটেও ভালো হবে না। তাসফি আশকারা পেয়ে আদুরে ভঙ্গিতে দৃঢ়ভাবে নিস্তব্ধের বক্ষে মাথা ঠেকালো। পুরুষটার উদম বক্ষে ঠোঁট ছুঁয়ে লজ্জায় চুপসে গেল। বুকের মাঝে হৃদযন্ত্রটা যেন বড্ড বেহায়া, উষ্ণ উস্কানি দিচ্ছে ক্ষণে ক্ষণে। নিস্তব্ধ হৃদস্পন্দনের ধ্বনি তাসফি মন দিয়ে শুনছে। ভালো লাগছে তার। নিস্তব্ধ ফিসফিসিয়ে বলল, ম্যাডাম, আপনি কিন্তু আমি সিরিয়াস করার চেষ্টা করছেন, কেন উস্কানি দিচ্ছেন? তাসফি সঙ্গে সঙ্গে মাথা উঠিয়ে নাবোধক মাথা নাড়ল। নিস্তব্ধ প্রেয়সীর পারে গভীর চোখে চাইল। রুমের লাইট অফ, অথচ এখন তাসফি অন্ধকারে ভয় পাচ্ছে না। নিস্তব্ধ তাসফিকে পুনরায় বক্ষে টেনে নিল। তাসফি কিছু মনে করার ভঙ্গিতে মাথা উঁচিয়ে চাইল। অভিমানী কণ্ঠে শুধালো, আপনি কিন্তু আমায় এখনো বলেননি ডাক্তার সাহেব কোথায় নিয়ে গিয়েছিলেন আরাধ্যকে। বলেছিলেন রাতে ফিরে বলবেন। নিস্তব্ধ ভাবুক স্বরে বলল, ও আচ্ছা, এই কথা বলেছিলাম নাকি? তাসফি জোরে জোরে বাচ্চাদের মতো মাথা নাড়ল। নিস্তব্ধ দুষ্টুমি করে বলল, ওকে, তবে সকালে বলি কেমন? বড্ড ঘুম পাচ্ছে বুঝলে। তাসফি রাগী চোখে তাকিয়ে চেঁচিয়ে উঠল, আপনি 1 নম্বরের বদলোক, কোনো দিন ভালো হবেন না অসভ্য লোক। নিস্তব্ধ মৃদু হাসতে লাগলো প্রেয়সীর ছেলে মানুষই পড়ায়। এই শুনুন না, হুম। বলুন না প্লিজ প্লিজ। বাসন্তী নিচে এসে ভারী অবাক হলো। এত রাতে প্রায় সবাই জাগ্রত, তার বাবা, মা, দাদু, নানি, আয়েশা ভাবি। অনিমা বেগমের উদ্দেশ্যে বাসন্তী বলে উঠল, আমায় ডেকেছিলে মা? অনিমা বেগম মা ডানে বামে মাথা নাড়ল। হঠাৎ না, বাসন্তী হতবাক সুরে বলল, তবে ভাই? নিলয় সাহেব বলে উঠলেন, তোমার মা তোমায় ডাকেনি, তোমার গুণধর ভাই আমাদের সবাইকে বলে গেল তার রিসেপশনের ডেট ফিক্স করতে, যে কোনো দিন সে ফ্রি থাকবে। সে বলে চলে গেল। তোমরা সবাই মিলে আলোচনা করো, আমি আপাকেও পাঠিয়ে দিচ্ছি। ওয়েট, তোমার ভাইয়ের সে মতে গতি ঠিক হয়েছে, এতেই আমরা খুশি। বাসন্তী বিরক্তিকর স্বরে বলল, তবে তোমরা আলোচনা করো, আমি যাচ্ছি, আর জাগতে ইচ্ছা করছে না। হ্যাঁ যাও, তোমার ভাইয়ের যে এতদিন পরে একটু সুবুদ্ধি হয়েছে, এটাই যথেষ্ট। এতদিন পরে নয় বাবা, তোমার ছেলের মাথায় অনেক আগে থেকেই বোধ বুদ্ধি উদয় হয়েছিল, শুধু আমরাই বুঝিনি, বুঝেছো? বলে সে আবারও রুমে ফিরে গেল। নিলয় সাহেব অনিমা বেগমকে ঠেস দিয়ে বলল, যেমন মা তার তেমন ছেলে মেয়ে, একদম মায়ের মতো রকচটা। অনিমা বেগম রাগান্বিত দৃষ্টিতে চাইলেন স্বামীর পানে। কটমট করে বলল, এত বেশি কথা বলো না, বুঝেছো? আগে ডেট ফিক্সড করো, কত আত্মীয় স্বজন সে খেয়াল আছে, সবাইকে খবর দিতে হবে। নিস্তব্ধর ফুপুকে সবার আগে খবর দেবে। আপা ছাড়া আমি এত কাজ একা একা কিছুতেই সামলাতে পারবো না। তিনি আবারও শ্বশুরের পানে চেয়ে বললেন, শুনুন বাবা, আপনি আপাকে কিচ্ছুটি বলতে পারবেন না। আপা আসবে, যতদিন খুশি থাকবে। আমার ছেলের রিসেপশনে আমি আপাকে পাশে চাই। আপনাদের নিজেদের মনোমালিন্য আপনাদের মাঝে রাখলেই খুশি হব। ওসমান সাহেব অপর দিকে মুখ ঘুরিয়ে বিড়বিড় করে বলল, আমার মেয়ে আর আমার কথায় তোয়াক্কা করলো কবে? নিলয়, তুই ভুল বুঝেছিস বাবা। তোর ছেলে তার মায়ের মতো হয়নি, হয়েছে একদম তোর ফুফু দালাচের। সে একবার এসে আবার কি লং কাণ্ড, সে এবারে এসে আবার কি লঙ্কা কাণ্ড বাদাই কে জানে। বাসন্তী রুমে এসে ফাঁকা রুম দেখে চোখ মুখ কুঁচকে ফেলল। তবে এই ব্যাপার, এই কারণে সবাইকে ড্রয়িং রুমে বসিয়ে তাকেও পাঠানো হয়েছে।
তার ভাই শেয়ানার উপরে শেয়ানা। বাসন্তী মুচকি হাসলো। যাক, বাই তার দাদার মতো বউ পাগলা হতে চলেছে। হঠাৎ বাসন্তীর ফোন বেজে উঠল। মাহিনের কল। বাসন্তী দুরু দুরু বুকে ফোন হাতে নিল। আজ আবার ছেলেটা নিচে এসে দাঁড়িয়ে রয়নি তো? কাল একটু আমাদের বাসায় আসতে পারবেন বাসন্তী? কেন? একটু দরকার ছিল। বাসন্তী কল কেটে দিল। হ্যাঁ না কোনো উত্তর দিল না সে। নিচ থেকে ঘুমের তাগিদে রুমে আসলেও হঠাৎ তার ঘুম পরীরা যেন নিজেরাই ঘুমিয়ে গিয়েছে। অন্ধকার রুমে থাই গ্লাস ভেদ করে বাহিরে আলোর দিকে তাকিয়ে রইল সে দীর্ঘক্ষণ। কিছু সম্পর্কের সমীকরণ মেলাতে সে ব্যর্থ। জীবনের মোড় আবার তাকে নতুন করে কোথায় গিয়ে ফেলে আসে কে জানে। পুনরায় কি তাকে নদীতে ঠাঁই না পেয়ে ভেসে যেতে হবে প্রবল স্রোতে কে জানে। তাসফি অভিমানে মুখ ঘুরিয়ে রেখেছে অন্যদিকে। নিস্তব্ধ থেকে দূরত্ব বজায় রেখেছে এক হাত। সতর্ক করেছে একদম যেন সে বর্ডার টপকানোর ধান্দা না করে। নিস্তব্ধ হাল ছেড়ে বলল, উফ, বড্ড জ্বালাতন করছো তুমি তাসফি। দূরে কেন গিয়েছো? কাছে আসো। তাসফি মাথা নাড়ল। নিস্তব্ধ রাগী স্বরে বলল, আমি কিন্তু কাছে আসতে বলেছি তাসফি। তাসফি দ্বিগুণ রাগ দেখিয়ে আঙুল উঁচিয়ে বলল, এই একদম আমাকে ধমকাবেন না। আপনার এই ধমকে আমি ভয় পাই না, বুঝেছেন? তাই নাকি? হুম। আচ্ছা। নিস্তব্ধ ওপাশ দিয়ে এসে ঠাস করে ওপাশে শুয়ে পড়ল। তাসফি টোম ফুলিয়ে বলল, আপনি কথার খেলাপ করেছেন। মোটেও না। আমি তো তোমার মাপা এক হাত ক্রস করিনি, দেখো। আপনি একটা চিটিংবাজ। ওকে বাবা, ঠিক আছে বলছি তো, কাছে এসো। রাগ করছো কেন? এত দূর থেকে তো শুনতে পাবে না বউ। তাসফি মুখ ভেঙচি দিল। চাই মিথ্যা কথা বলে, আর তার সঙ্গে চিটিং করতে লোকটা ওস্তাদ, সবসময় হেয়ালি। তাসবি আবারও ওপাশে ফিরতে নিলে নিস্তব্ধ সেই সুযোগও দিল না। নিস্তব্ধ সঙ্গে সঙ্গে তাসফিকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল, লম্বাটে চুম্বন করলো, তারপর অধরে। হঠাৎ আক্রমণে তাসফি কিছুটা অস্থির হয়ে উঠল। নিস্তব্ধ ফিসফিস করে বলল, সব সময় পালাই পালাই করো কেন বলো তো বউ? এত ছটফট করো, বাঁধন আরো দৃঢ় হবে মনে রেখো। তাই শান্ত থাকলেই তোমার লাভ, আর আমারও, বুঝেছো? তাসফির নাকে আলতো কামড় বসালো। তাসফির পেটে দুষ্ট প্রজাপতির মতো উঠতেই থাকলো। তাতে শিহরণে তাসফি অতিষ্ঠ। একদিকে তার অসভ্য ডাক্তার সাহেব, অপরদিকে দুষ্ট অনুমতির মাতলামি। কপতির আলিঙ্গনের মাধ্যমেই কাটিয়ে দিল পুরো একটি রাত। দীর্ঘ রজনী কেটে গেল এক লহমায়। পূর্ব দিগন্তে উদয় হলো নতুন দিবাকর। উদয় অবশ্য হয়নি, উদয় তো হয়ে আছে সেই শত সহস্র কোটি বছর যাবৎ। আদতের কোনো দিন তার তেজস্বী উত্তপ্ত জ্যোতি নিভবে কিনা কে জানে। তা তো জানেন একমাত্র তারই সৃষ্টিকর্তা। ফোনের রিংটোনের বিকট শব্দে তাসফির ঘুম ছুটে গেল। প্রচন্ড মেজাজ খারাপ হলো তার। উফ, তার এত স্বাদের ঘুমে ব্যাগরা দিতে ইচ্ছে হলো কোন মানুষটা, আশ্চর্য। পিটপিট করে চোখ মেলে চাইল সে। ফোনটা পেল এক হাত দূরে। নিস্তব্ধ তাকে রুমে আনার মুহূর্তে ফোনটা তার হাতেই ছিল। সারা রুমে চোখ বুলিয়ে সে নিস্তব্ধ টিকিটাও পেল না। বিয়ের আগের দেখা স্বপ্ন বুঝি তার আর পূরণ হবে না। সে কি পারে না তার ডাক্তার সাহেবের আগে ঘুম থেকে উঠতে? হে সৃষ্টিকর্তা, তুমি কি পারো না এই তাসফিকে একটু আগে ঘুম থেকে জাগিয়ে দিতে? ভেবেছিল বিয়ের পর প্রতিদিন সকালে জামাইয়ের মুখ দেখে তার হৃদয়ে শীতল করবে, কিন্তু তার বোধহয় ইহ জন্মে সম্ভব নয়। তাসফি বাঁকা হাসলো। কেন সম্ভব নয়? অসম্ভবকে সম্ভব সে করবেই। নিজের কোনো ইচ্ছাই সে অপূর্ণ থাকতে দেয়নি। ঠিক কৌশলে নিজের করে নিয়েছে, এটাও পূরণ করে নিবে। নিস্তব্ধ ইয়াসারের মতো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন টাগরা পুরুষকে বোকা বানিয়ে ফেললো, আর এত সাধারণ বিষয়। মুচকি হেসে চোখের সামনে এসে পড়া এক গুচ্ছ এলোমেলো কেশরাশি যত্নের সহিত গুজে নিল সে নিজ কানের পিছে। ফোনটা আবারও বেজে উঠল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে উঠে বসল। হাত বাড়িয়ে ফোনটা নিজ মুঠোয় কবজা করে নিল। আশার ফোন। ভ্রু কুচকালো তাসফি। টাইমের দিকে নজর গেলে সে আঁতকে উঠল। ও মাই গড, 10টা বাজে। কেউ এসে তাকে ডাকলো না পর্যন্ত। সে এতক্ষণ কি করে ঘুমালো? আশ্চর্য। দুবার মাথা ঝাঁকি দিল সে। দ্রুত কল কেটে দিয়ে ব্যাক করলো সে। বেচারার ফোনে টাকা নষ্ট করতে চায় না, এমনিতেই চাচার দয়ায় ফোনটা পেয়েছে। আশা ফোন রিসিভ করে তাসফিকে কথা বলার সুযোগ পর্যন্ত দিল না। উত্তেজিত কণ্ঠে তরতর করে বলতে লাগলো, দোস্ত, তুই সত্যি সত্যি অন্য কলেজে মাইগ্রেশন করে নিবি?
দোস্ত তুই চলে গেলে আমি একা একা কলেজে 5টা বছর কি করে পার করব বল? তুই ছাড়া আমি কি করে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করব বল? আমি তো ভয়ে হার্ট অ্যাটাক করব। স্যারকে একটু বোঝা না প্লিজ, এতটা পাষাণ্ড হোস না। এই তাসফি, শুনছিস? তাসফি রাগান্বিত কণ্ঠে দাঁতে দাঁত চেপে শুধালো, তুই আমায় কথাটা বলতে দিচ্ছিসটা কখন শুনি? আর হোয়াট, কিসব আবল তাবল ফালতু কথা বকছিস? অন্য কলেজে যাব মানে কি? হ্যাঁ আমি তো তাই শুনলাম। ওয়েট, শুনেছিস মানে? আমি কিছু বুঝতে পারছি না, খুলে বল পাখির বাসা। তোর বাসায় আমি আগুন লাগানো গাধা? পুরো কথা না বলে বকর বকর করতে শুরু করেছিস, কান্না করতে শুরু করেছিস, বেয়াদব একটা। আশা তাসফির ধমক খেয়ে চুপ করলো। কাচুমাচু মুখ করে কালকের ঘটনা খুলে বলল। কাল নিস্তব্ধ তাসফিকে সুজনের সঙ্গে বাড়িতে পাঠিয়ে নিজে আরাধ্যকে সাথে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিল। সুজন তাসফিকে পৌঁছে দিয়ে সেও সেখানে গিয়ে পৌঁছায় তার খানিকক্ষণ পরেই। আরাধ্যর বাবা মা আর আরিফুল হক মানসাকে নিয়ে উপস্থিত হন খানিকক্ষণ বাদেই। নিস্তব্ধ নিলিপ্ত ভঙ্গিতে ফোন স্কল করছিল। তারা সবাই আসতেই নিস্তব্ধ তাদের সকলকে সে বিনয়ের সহিত বসতে বলে। এক ওয়েটার এসে জিজ্ঞেস করলো, প্রয়োজন নেই, তোমরা তোমাদের কাজ করো, আমাদের একটা কর্নারই যথেষ্ট। শুধু সংখ্যা মোতাবেক কফির কাপ পাঠিয়ে দিও, যাও। আরাধ্যর বাবা উৎকণ্ঠা নিয়ে শুধালো। নিস্তব্ধ শান্ত চোখে তাকিয়ে বলল, ওরকম ছেলে নয় বলে যে কখনো খারাপ কিছু করবে না, এটা ভাবাটা নিতান্তই বোকামি। খারাপ প্রয়োজনায় পড়ে মানুষ নিজের স্বভাবের গণ্ডি পেরিয়েও অনেক সময় অনেক কিছু করে বসে মিস্টার মির্জা। মির্জা সাহেব ছেলের দিকে অবাক হয়ে চাইলেন, কিছু বুঝতে পারছে না সে। নিস্তব্ধ কথা বাড়ালো না। ওর ইশারায় সুজন দুটো ভিডিও তাদের সামনে বের করে দেখালো। ভিডিও দুটো আপনার ছেলে পাবলিশ করেছে, ওটা তারই আইডি। আর তাকে প্রথম ভিডিওটা দিয়ে সাহায্য করেছে আপনার সামনে বসা মেয়েটা। সে আরিফুল সাহেবেরই সন্তান। মিথ্যা কিছু প্রবলেম ক্রিয়েট করে আমায় এবং আমার ওয়াইফকে অসম্মান করেছে। তাদের দুজনকেই ইতিমধ্যে শাস্তি অর্ধেক দেয়া হয়েছে, বাকিটা দিতেই আপনাদের এখানে ডাকা। ভিডিওটা দেখে মিস্টার আর মিসেস মির্জা ভীষণ অস্বস্তি বোধ করলেন। ছি, হিতিকর কাহিনী। লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। কি কুৎসিত ব্যাপার। আরিফুল হক টেবিলের নিচ দিয়ে নিজের মেয়ের হাত রাগে দুঃখে এমন ভাবে চেপে ধরেছে, মানসার মনে হচ্ছে তার হাতটা এবার ভেঙেই যাবে। চোখ খিচে বন্ধ করে রেখেছে সে। আরাধ্যর দিকে চোখ তুলে তাকাতেও তার লজ্জা লাগছে। ইস, ছেলেটা তার কৃতকর্মের জন্য মার খেলো, তবুও ভিডিওতে একটি বার সে মানসার নাম উল্লেখ করেনি। সব দোষ নিজের ঘাড়ে চাপিয়ে নিয়েছে। অপরাধবোধে এই প্রথম মানসার উত্তপ্ত প্রতিশোধ পরায়ণ হৃদয় কেঁপে উঠল খানিকটা। তার সকল দম্ভ তো মিশে গিয়েছে সেই কবেই, তবুও কি করে পুনরায় ভুলটা করলো? ওই যে কথায় আছে না, কুকুরের লেজ কখনোই সোজা হয় না, তার হয়েছিল সেই দশা। পানিতে তার চোখ টয়টুম্বুর হয়ে গেল, কিন্তু তার এই অশ্রু সকালের নিকট এখন নাটক বই কিছুই নয় তা সে জানে। আজ নিস্তব্ধ স্যার তাকে যা শাস্তি দেয় সে তার মাথা পেতে নেবে। অনেক তো হলো হটকারিতা ধ্বংসলীলা, এখন সে শীতল হতে চায়। কুমতলব এতে কি হলো, উল্টো তারই বিপদ বাড়লো বই কমলো না। এবার একটু প্রায়শ্চিত্ত করা যাক তবে। নিস্তব্ধ আরিফুল হকের দিকে তাকিয়ে বলল, আপনাকে বলেছিলাম আপনার মেয়ের পুনরায় একই কাজের পুনরাবৃত্তি ঘটলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এতে মানসা আরাধ্য দুজনেরই শিক্ষা হবে। সকলে বিস্ময় নিয়ে নিস্তব্ধের পানে চাইল। আমি চাই দুজনের বিয়ে হবে, তবে এখনই নয়, যোগ্য ডাক্তার হয়ে ওঠার পরে তবেই। মানসা আরাধ্যকে যে অবহেলা করেছিল তার শাস্তি সে এর মাধ্যমেই পাবে। আপনার মেয়ের ছোট মস্তিষ্ক আরিফুল সাহেব, এখনও ব্রেন তার পরিপুষ্টতা লাভ করেনি। আপনার মেয়ে আমায় কথা দেবে সে ভবিষ্যতে কোনোদিনও আর এমন কাজ করবে না। আরাধ্যকে সে না চাইলেও মেনে নেবে। আর আরাধ্য, সে তো মানসাকে পছন্দ করতই, কিন্তু আজ যে ধারণা হলো মানসার প্রতি আরাধ্যর, তাতে তাদের মাঝের ফাটল ধরেছে খানিকটা। মানসা নিজের চেষ্টায় আরাধ্যর মনের সেই ফাটল মেটাবে। আশা করি আপনারা আমার মতবিরোধ করবেন না। দুজন নিজেও খানিকটা হক চকালো বন্ধুর এমন কথায়। অতঃপর দুজনের বাবা মা উভয় চুপ রইল। কি বলবে তারা? এ মেনে নেওয়া ছাড়া তাদের কোনো উপায়ও নেই। ছেলে মেয়েদের কৃতকর্মে তাদের মাথা হেট হয়ে আছে। আরাধ্যর বাবা মা দুজনেই একটু অসন্তুষ্ট। তারা কেউই ছেলের জন্য এমন বউ আশা করেনি কখনো।
তাছাড়া ছেলে তাদের এখনো অনেকটা ছোট। মিসেস মির্জা তীক্ষ্ণ দৃষ্টিতে মানসাকে পরখ করতে লাগলো। ভদ্রমহিলা খানিকটা খুঁতখুঁতে কড়া মেজাজের। মানসা মাথা নিচু করে বসে আছে। অস্বস্তি, লজ্জা, ভয়, সংকোচ সব তার মাঝে বাসা বেঁধেছে। মানসাকে পরখ করার মাঝেই ভদ্রমহিলা আলাধ্যর গালে ঠাস করে চর বসিয়ে দিলেন। ছেলেকে ইচ্ছে করছে তার এখনই পুঁতে ফেলতে। শেষ পর্যন্ত একটা মেয়ে মানুষের পাল্লায় পড়ে তার এতদিনের শিক্ষাকে বিসর্জন দিয়ে দিল ছেলেটা। সবাই চমকে উঠল। নিস্তব্ধ কিছুই বলল না। তার যা বলার সে বলে দিয়েছে। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পূর্বে নিস্তব্ধ আরিফুল হকের উদ্দেশ্যে শুধালো, ও মিস্টার আরিফুল হক, আমি আমার ওয়াইফকে আর আপনার কলেজে পড়াচ্ছি না, প্রশ্নই ওঠে না। তার মাইগ্রেশনের মাধ্যমে আমি ঠিক অন্য কলেজে ভর্তি করিয়ে নেব, তাতে আমার বিন্দু পরিমাণ সময়ও লাগবে না। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি আর আপনার হসপিটালে থাকছি না, শিক্ষকতা, চিকিৎসা কোনোটাই থাকছি না। এ পর্যায়ে আরিফুল হক হতবাক হয়ে তাকালেন নিস্তব্ধের দিকে। নিস্তব্ধ এতটা কঠোর হবে সে ভাবতেই পারেনি। নিস্তব্ধ আসার পর তার হসপিটাল, কলেজ দুটোই বেশ উন্নতি হয়েছে। একমাত্র নিস্তব্ধের চতুর বুদ্ধিমত্তার জন্যই তা সম্ভব হয়েছে। নিস্তব্ধ আর সুজন বেরিয়ে গেল তৎক্ষণাৎ। আরিফুল হক পিছু ডাকলেও নিস্তব্ধ আর না শোনার প্রয়োজন বোধ করল না। আরাধ্যকে টানতে টানতে তার বাবা মা নিয়ে গেল। আরিফুল হক মানসার হাত ধরে বসে রইল খানিকক্ষণ সেখানেই। আশার কাছে থেকে সব শুনে তাসফি বাকরুদ্ধ হয়ে বসে রইল। জনাব তবে কাল এসব কাণ্ড ঘটিয়ে এসেছে। সব মেনে নিতে পারলেও প্রিয় বান্ধবীকে ছাড়া অন্য কলেজে যাবে সেটাতে মেনে নিতেই পারল না। নিস্তব্ধ সঙ্গে সে কথা বলবে। তাসফি ব্রু কুচকে বলল, তা না হয় বুঝলাম, কিন্তু তুই এসব কিছু জানলি কি করে? আশা আমতা আমতা করে বলল, এখন সত্যিটা সে বলবে কেমন করে? এগুলো তো সে সুজন স্যারের কাছ থেকে জানতে পেরেছে, তাসফিকে বলবে কেমন করে? আশা মিছে বিরক্তি প্রকাশ করার চেষ্টা করে বলল, বলেছে? আমি শুনছি একজনের থেকে। তোর এত জেনে কাজ নেই। আমি শুধু জানি যে করেই হোক নিস্তব্ধ স্যারকে তুই বোঝাবি। তোকে ছাড়া আমি একা কিছুই করতে পারবো না রে দোস্ত, প্লিজ। তাসফি ফোন কেটে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সব কেমন যেন অগোছালো মনে হচ্ছে তাসফির কাছে। সব ঠিক হয়েও বারবার ঠিক হচ্ছে না। তাসফি ফ্রেশ হয়ে থমথমে মুখে নিচে চলে এলো। লোকটাকে সে নিচে পেলে নির্ঘাত আচ্ছা রকম কথা শুনিয়ে দেবে। কি পেয়েছেটা কি? তাসফির কাছে কিছু না জিজ্ঞেস করেই নিজের মতো যা খুশি তা করে যাচ্ছে। সে তো তা কিছুতেই হতে দেবে না। পরিচিত জায়গা ছেড়ে নতুন জায়গায় মানিয়ে নেওয়া কি এতই সোজা নাকি? সে না হয় গম্ভীর খাটাস লোক, মানিয়ে নিতেই পারে, কিন্তু তাসফি পারবে কেমন করে? উফ। নিচে নেমে তাসফি ড্রয়িং রুমের সোফায় গম্ভীর মুখে বসে রইল। বাসন্তী এলো তখন পরিপাটি হয়ে। মাহিন্দের বাড়িতে যাবে সে। তাসফিকে বসে থাকতে দেখে শুধালো, ও উঠেছিস? তা ঘুম কেমন হলো? তাসফি উত্তর দিল না, বরং উল্টো প্রশ্ন করলো, তোমার ভাই বাড়িতে নেই? কার কথা বলছিস? স্তব্ধ সে বাড়িতে আছে কিনা সেটা তো আমার থেকে তোর জানার ভালো কথা না। হিয়ালি করো না আপা। না নেই। আর শোন, আমি একটু বাইরে যাচ্ছি, মা বাড়িতে নেই। রুম্পা ড্রয়িং রুমে তোর জন্য খাবার রেখেছে, খেয়েছিস কেমন? আমি যাচ্ছি। বাসন্তী বেরিয়ে গেল। তাসফি উদাস ভঙ্গিতে বসে রইল। তার মাঝে ব্রেকফাস্টের তাগিদ দেখা গেল না। কাল এত কিছু ঘটে যাওয়ার পরেও আশা আজ কলেজে এসেছে। আসতে তো হতোই, গুরুত্বপূর্ণ ক্লাস আসে যে। স্বনিধিও আসবে, তবে মনে হয় না আরাধ্য বা তাসফি কেউ আসবে। করিডোর পেরোনোর সময় সুজন স্যারকে দেখে আশা উল্টো দিকে হাতা ধরল। তা না করে উপায় আছে? তাকে দেখলেই তো স্যার খোঁচাতে থাকবে। এই তো কাল হঠাৎ মেসেজ পাঠালো তাকে সুজন স্যার। এত রাতে অনলাইনে কেন? কার সঙ্গে প্রেম করছিলে? ও, তোমার তো আবার বয়ফ্রেন্ডের অভাব নেই বোধহয়। যে কেউ এসে প্রপোজ করে আর অ্যাকসেপ্ট করে তাদের সঙ্গে প্রেম জুড়ে দাও। ভালোই খেলোয়াড় তুমি। তার লেখায় ছিল না কোনো রসকস, ছিল না কোনো আন্তরিকতার ছোঁয়া। সেই লেখায় ছিল শুধু আশাকে কটাক্ষ করে বলা কিছু বাক্য। আশার তখন মন মানসিকতা ভালো নেই। ফুঁসে উঠতে গিয়েও সে চুপ করে গিয়েছিল। উল্টো সহ্য করে নিয়ে কালকের ঘটনা জিজ্ঞেস করলো। সে জানে সুজন ছিল। সুজন প্রথমে বলতে না চাইলেও আবার আনমনি সবটা বলে ফেললো।
আশা ধন্যবাদ জানালো, কিন্তু সুজন আবারও তাকে কটাক্ষ করে লিখলো, ইটস ওকে, ধন্যবাদের প্রয়োজন নেই। তুমি বরং তোমার বয়ফ্রেন্ডদের ধন্যবাদ দিও, কেমন? এবার আশা তেতে গেল। আপনি কিন্তু এবার বেশি বলছেন। আমার কোনো বয়ফ্রেন্ড নেই। শুধু শুধু ফালতু কথা বলবেন না। ফালতু কথা তোমার বলার স্বভাব আমার নয়। আর শিক্ষকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না?